নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার পকেটে টান মারতে পারে আর আমাদের দেশের সুরক্ষাকে রীতিমতো প্রশ্নের সামনে দাঁড় করাতে পারে। 2026 সালের জানুয়ারি মাস, তেহরানের আকাশ কালো ধোঁয়ায় ঢাকা। ইরানের 31টি প্রদেশই আজ আগুনের লেলিহান শিখা দেখছে। যে ইরানকে আমরা ভারতের দীর্ঘদিনের বন্ধু বলে চিনি, সেখানে আজ এক চরম অস্থিরতা। কিন্তু এই লড়াই কি শুধু দামি তেলের বিরুদ্ধে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো এক মহাদেশীয় ষড়যন্ত্র? আপনি কি বিশ্বাস করবেন মাত্র একটা ডিমের দাম এক বিশাল সরকারকে পতনের দোরগোড়ায় নিয়ে যেতে পারে? শুনতে অবাক লাগলেও এই প্রতিবাদের আগুন এভাবেই শুরু হয়েছিল, কিন্তু আজ সেই আগুন ভারতের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। 2005-এর শেষ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ আজ 2026-এর জানুয়ারিতে এক গণ অভ্যুত্থানের পরিণতি তৈরি করেছে। ছবিগুলো দেখুন, এই মুহূর্তে ইরানের ছবিগুলো দেখুন। প্লিজ প্লে দ্য ভিজুয়ালস। সাধারণ মানুষের ক্ষোভ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন। ইরান জ্বলছে, পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে সাধারণ মানুষের। মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির চাপে যখন একটা দেশ ভেঙে পড়ে, তখন তার আঁচ সীমান্ত ছাড়িয়ে যায়। তেহরান থেকে মাসাদ মানুষ রাস্তায় নেমেছে। আচ্ছা, মানুষ কেন রাস্তায় নেমেছে? ওই যে বললাম, মুদ্রাস্ফীতি। ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি লকড অ্যান্ড লোডেড, মানে এই যে বন্দুকটাকে ঠিক এরকমভাবে উঁচিয়ে রেখেছেন, লকড অ্যান্ড লোডেড। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের দরজায় এসে কড়া নাড়ছে? আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি বলছেন, যদি সরকার প্রতিবাদীদের উপর অত্যাচার বন্ধ না করে, তবে মার্কিন বাহিনী কড়া ব্যবস্থা নেবে। ট্রাম্পের এই হেল্প ইজ অন ইটস ওয়ে, মানে আমরা সাহায্যের জন্য পৌঁছে যাচ্ছি, এই বার্তা কি সত্যি গণতন্ত্রের জন্য, নাকি এর আড়ালে কোনো অন্য অভিসন্ধি লুকিয়ে রয়েছে? খবর আসছে বিভিন্ন সূত্র থেকে, কয়েক ঘন্টার মধ্যেই তেহরানে মার্কিন হামলা হতে পারে। খবর আসছে কয়েক ঘন্টার মধ্যে তেহরানে মার্কিন হামলা হতে পারে। তেহরানের অবস্থাটা দেখুন। তেহরান জ্বলছে, তেহরানের মানুষ তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সেখানকার পুলিশ, সেখানের সরকার তাদের নিজের দেশের নাগরিকদের গুলি করে হত্যা করছে। আয়াতুল্লাহ খোমেনির বিরুদ্ধে কেউ গলা তুললে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে, তাদেরকে রাস্তায় গুলি করা হচ্ছে। এর নাম আয়াতুল্লাহ খোমেনি। এও একজন জিহাদি, এও একজন ইসলামিস্ট, এও একজন ফান্ডামেন্টালিস্ট। এ গণতন্ত্রে বিশ্বাস করে না। বিশ্বাস করুন, শাহকে তাড়ানোর পর এই খোমেনি বংশ কিংবা এই আয়াতুল্লাহ খোমেনিরাই ইরানকে আষ্টে পিষ্টে রেখেছে জল্লাদের মতো। ভেনেজুয়েলার মাদুরো সরকার পতনের পর এবার কি ডোনাল্ড ট্রাম্পের নিশানা এই যুদ্ধবিধ্বস্ত ইরান? আপনি বলতেই পারেন যে দিল্লি বা কলকাতার সাধারণ মানুষের এতে কি? কেন এই ইরান সংকট ভারতের সবথেকে বড় স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোককে একটা দুঃস্বপ্নে পরিণত করতে পারে? আজ আমরা সেই পর্দার পেছনের গল্পটাই আপনাদের বলবো। ইরানের অর্থনীতি এখন ফ্রি ফল মোডে, মানে পড়ছে, এবং সেই পড়া কবে থামবে কেউ জানে না। গ্রাফিক্স, $1 দাম পৌঁছেছে 14 লক্ষ রিয়ালে। $1 দিলে আপনি ইরানে এই মুহূর্তে 14 লক্ষ রিয়াল পাবেন। তার মানে এই নয় যে আপনি প্রচুর টাকা পাবেন, তার মানে এই যে এই মুহূর্তে হয়তো 1 বোতল জলের দাম ইরানে 10 থেকে 15,000 রিয়াল। আমি 2009 সালে একটা দেশে গিয়েছিলাম, ভিয়েতনাম। সেখানে গিয়ে জানতে পেরেছিলাম $1 দিলে 18,000 ভিয়েতনামি ডং পাওয়া যায়। বয়সটা ছোট ছিল, ভেবেছিলাম বিশাল টাকা পাবো। ভ্রম কেটেছিল পরের দিন সকালবেলা। মানি এক্সচেঞ্জ করার পর যখন দোকানে গিয়ে 1 বোতল জল কিনতে চেয়েছিলাম, সেই সময় বলা হয়েছিল 1 বোতল জলের দাম 6,000 ভিয়েতনামি ডং। একেই বলে ইনফ্লেশন। যখন মার্কিন $1 পিছু 14 লক্ষ রিয়াল পাওয়া যায় ইরানে, তার মানে ইরানি রিয়াল
শেষ হয়ে গিয়েছে। যে ইরানি রিয়াল 1 বছর আগেও শক্তিশালী ছিল, আজ তা কাগজের টুকরো ছাড়া আর কিচ্ছু নয়। তার কোনো ভ্যালু নেই, আন্তর্জাতিক বাজারে তো নেই, ইরানেও নেই। মাংস বলুন, চাল বলুন, তেল বলুন, দাম আকাশ ছোঁয়া। ডিমের দাম প্রায় দ্বিগুণ হয়েছে বার্ড ফ্লু আর কুশাসনের চোটে। 12 লক্ষ টাকা দিতে হচ্ছে একটা ডিম কেনার জন্য, বুঝতে পারছেন? 12 লক্ষ রিয়াল, ইরানি রিয়াল দিলে আপনি একটা ডিম পাবেন। অর্থনীতি বলে ইরানে কিচ্ছু নেই এই মুহূর্তে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পর বর্তমান যে নেতৃত্ব রয়েছে, তাদের প্রতি মানুষের ভরসা একেবারে শূন্য। সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, আর যখন সাধারণ মানুষ খেতে পায় না, তখন তারা রাজপথে নামে। ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে, মানুষ রাজপথে নেমেছে। কিন্তু এই ক্ষোভকে উস্কে দিচ্ছে কারা? ঠিক যখন তারা রাজপথে নামছে, তখন আমেরিকা কি করছে? আমেরিকা বসে আছে, মনিটর করছে। আর ইরান কি করছে? ইরানের প্রশাসন এই মুহূর্তে যারা খেতে না পেয়ে পেটের জ্বালায় এই মুহূর্তে রাস্তায় নামছে, সেই মানুষগুলোকে গুলি করে হত্যা করছে। কাটারি হয় না, কাটারি যা দিয়ে আপনি বাড়িতে হয়তো নারকোল টারকোল ফাটান, সেই কাটারি দিয়ে আম জনতার মাথায় সজোরে আঘাত করা হচ্ছে। এই ভিডিও এই মুহূর্তে টুইটার বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, তাতে ভাইরাল। ইরানের নিজের দেশের পুলিশ নিজের মানুষকে খুন করছে, কারণ তারা সরকারের বিপক্ষে কথা বলছে। এবং এর পেছনে কারা রয়েছে, নেপথ্যে কারা রয়েছে? আয়াতুল্লাহ খোমেনি, ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ডিক্টেটর। এরাই ইরান থেকে শাহকে, ইরানের রাজাকে, ইরানের শাহকে 62 সালে জোর করে আমেরিকায় পালাতে বাধ্য করেছিল। তারপর থেকে এরা ইরানের কন্ট্রোল নিয়ে নেয়, এবং তারপর থেকে ইরানে যে কালো ছায়া পড়েছে, ফান্ডামেন্টালিজম, শরিয়ার যে কালো ছায়া পড়েছে, তাতে মানুষ তিতিবিরক্ত। কিন্তু যখন মানুষ দেখছে যে ধর্মের নামে তাদের গুলিয়ে রাখা হচ্ছে, তাদের পেট ভরছে না, ধর্মের বাণীতে তাদের পেট ভরছে না, তখন মানুষ বাধ্য হয়ে রাস্তায় নামছেন। এবং রাস্তায় নামার পর পুলিশের গুলি খেতে হচ্ছে, জুতোর বাড়ি খেতে হচ্ছে, পুলিশের বুটের তলায় প্রাণ দিতে হচ্ছে, কুড়ুলের আঘাতে মাথা ফাটাতে হচ্ছে। আয়াতুল্লাহ খোমেনির রেজিম এটা করছে। শুধুই কি আয়াতুল্লাহ খোমেনি? না, এর পেছনে আরেকটা ষড়যন্ত্র রয়েছে। এটা কি নিছকই মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, নাকি সিআইএ আর মোসাদের সাজানো কোনো ডিজিটাল চিত্রনাট্য? সাজানো নয়, তবে সোশ্যাল মিডিয়া আর বিদেশি ইন্টেলিজেন্স মিলে এক রেজিম চেঞ্জের রাস্তা তৈরি করছে। মানে বদলে দিতে হবে, ডার্ক স্টেট, ডিপ স্টেট, এটা চলছে। আমেরিকা আর ইসরায়েল চুপ করে বসে নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি ইরানিদের মুক্তির ডাক দিচ্ছেন। কিন্তু কেন? কারণ ইরানের মাটির নিচে লুকিয়ে আছে লিথিয়াম আর কপারের মতো অমূল্য সম্পদ। ভবিষ্যতের ইলেকট্রিক কার আর ব্যাটারি টেকনোলজির চাবিকাঠি যার হাতে আছে, সেটা এই মুহূর্তে ইরান। যারা এই চাবিকাঠি নিজেদের হাতে রাখতে চায়, তারা ইরানকে নিজের কবজায় রাখতে চাইবেই। এই লড়াই শুধু গণতন্ত্রের নয়, গণতন্ত্রের লড়াই রয়েছে, কিন্তু এর পেছনে আমেরিকা এবং মোসাদ মানে ইসরায়েলের একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রও রয়েছে। তা হলো এই লিথিয়াম এবং তেল এবং রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের আধিপত্য নেওয়া। এই লড়াই আসলে কিন্তু আগামীর জ্বালানি। সূত্র বলছে ইসরায়েল আর আমেরিকা ইরানের অভ্যন্তরীণ ক্ষোভকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে কিংবা নেওয়ার চেষ্টা করছে, এবং তারপর সেখানে তাদের পছন্দের সরকার বসানো যায়। আচ্ছা শুনুন, অনেকেই বলতে পারেন ইসরায়েল আর আমেরিকা কেন দোষ দিচ্ছেন, তারা তো সাহায্যের হাত বাড়াচ্ছে। সাহায্যের হাত বাড়ানোর অন্য অপশান রয়েছে। ইউএন কিংবা ইউনাইটেড নেশন বলে একটি সংস্থা রয়েছে, এবং আমরা দেখেছি শ্রীলঙ্কা হোক কিংবা সুদান, যখনই কোনো দেশে এরকম স্বৈরতান্ত্রিক সরকার নিজের দেশের নাগরিকদের ওপর এরকম অত্যাচার করে, তখন ইউএন একটা পিস কিপিং ফোর্স পাঠায়। তাতে কোনো একটা দেশের সেনা থাকে না, তাতে ভারত, আমেরিকা, ইউএস, ইউকে সব মিলিয়ে
অনেক দেশের সেনাকে একত্রিত করে নীল রঙের বেরে ক্যাপ পরে ইউএনের লোগো লাগিয়ে সেই ফোর্স যায় পিস কিপিং মিশনে। ইরানের মানুষকে বাঁচানোর জন্য এই মুহূর্তে রাষ্ট্রপুঞ্জ কিংবা রাষ্ট্রসংঘের পিস কিপিং ফোর্স পাঠানোই যায়, কিন্তু সেদিকে কারো নজর নেই। আমেরিকা চাইছে নিজে ঢুকবো, ইসরায়েল চাইছে নিজে ঢুকবো, কারণ তারা মানুষ বাঁচুক কি মরুক সেটা তাদের বেসিক কনসার্ন নয়। তাদের কনসার্ন সেখানে ঢুকে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল লিথিয়াম এটাকে কবজা করতে হবে। বিশ্বের বাজারে ভারতের প্রবেশের দরজা নাকি কোটি কোটি টাকার একটা সমাধি, এই প্রশ্ন উঠছে। কারণ এই ইরানে ভারতের বিশাল বিনিয়োগ রয়েছে। চাবাহার পোর্ট, ভারতের এই বিশাল বিনিয়োগ এখন কার স্বার্থে বলি হতে চলেছে? 1989 সাল থেকে, মাফ করবেন 79 সাল থেকে কিংবা 1979 সালের বিপ্লবের পর ভারতই কিন্তু প্রথম ইরানকে স্বীকৃতি দিয়েছিল। আমাদের সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। ভারতের জন্য ইরান মানেই চাবাহার পোর্ট, যা পাকিস্তান ছাড়াই আমাদের আফগানিস্তান আর সেন্ট্রাল এশিয়ায় পৌঁছানোর রাস্তা করে দেয়। 2024 সালে আমরা 10 বছরের চুক্তি করেছি, যেখানে $370 মিলিয়ন পর্যন্ত বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছি আমরা। চাবাহার থেকে জেহেদান পর্যন্ত 700 কিলোমিটারের রেল লাইন আমাদের রাশিয়ার সাথে বাণিজ্যে 40% সস্তা করে দেবে। কিন্তু যদি সরকার বদলে যায়, তবে সেই চাবাহার কি ভারতের হাতে থাকবে, নাকি আমেরিকা বা অন্য কোনো শক্তি সেখানে দখল জমাবে? ভারত যদি এই কূটনৈতিক লড়াইয়ে পিছিয়ে পড়ে, তাহলে সব থেকে বেশি লাভ কার জানেন? পাকিস্তান এবং চীনের। সেই কারণেই পাকিস্তান আর চীন এখন আড়ালে হাসছে। কেন? কারণ ইরানের অস্থিরতা আমাদের দুই প্রতিবেশী দেশের জন্য রীতিমতো লটারি জেতার মতো। বর্তমানে ইরানের শিয়া নেতৃত্ব ভারতকে পাকিস্তান বিরোধী অভিযানে তলে তলে সাহায্য করে। গ্রাফিক্স, ভারত বিরোধী যত জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে তাদের দমন করার জন্য ইরান সবসময় ভারতের পাশে দাঁড়িয়েছে। কিন্তু যদি এই সরকার পড়ে যায়, তবে পাকিস্তান আফগানিস্তানে আবার নিজের দাপট ফিরে আনবে এবং ফিরে আসবে। অন্যদিকে চীন ইতিমধ্যেই ইরানের সাথে $400 বিলিয়ন চুক্তিতে বসে আছে। ইরান যত দুর্বল হবে, তত বেশি সে বেজিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা ভারতের চাবাহারকে গিলে ফেলার ক্ষমতা রাখে, সেইটা আরও জোরদার হবে। লিথিয়াম আর কপার নাকি শুধুই গণতন্ত্র? আমেরিকার আসল নজর কি ইরানের খনিজ সম্পদের ওপর? ইতিহাস কি আবার 1953 সালের সেই কুখ্যাত অধ্যায়ের পুনরাবৃত্তি করছে? কি হয়েছিল 1953 সালে? 1953 সালেও আমেরিকা আর ব্রিটেন মিলে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে দিয়েছিল, কারণ তিনি ইরানের তেলের উপর বিদেশি দখলদারি মানতে চাননি। আজকের ইরানি নেতারা সেই স্মৃতি ভুলতে পারেননি। তাদের ভয় আজকের এই প্রতিবাদ কি সেই পুরনো পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অংশ? খোমেনি বলছেন এটা দাঙ্গা, যা শত্রুদের মদতে চলছে। অন্যদিকে সাধারণ মানুষ বলছেন তারা শুধু বাঁচতে চান। আমরা খোমেনিকে সাপোর্ট করছি না, কিন্তু আমরা বলছি আমেরিকা এবং ইসরায়েলের এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা তো ভারতেরও রয়েছে, মাথা ব্যথা তো পৃথিবীর সমস্ত দেশের রয়েছে। তাহলে রাষ্ট্রপুঞ্জ কিংবা ইউএন থেকে পিস কিপিং ফোর্স পাঠানো হচ্ছে না কেন? আমেরিকা নিজেই গিয়ে কেন দখলদারি করতে চাইছে? খোমেনি সরকারকে সরিয়ে গণতান্ত্রিকভাবে সেখানে নির্বাচন হোক, মানুষ যাকে ভোট দেবে সেই সরকারে বসুক, এবং সেটা পুরোপুরিভাবে নিয়ন্ত্রিত হোক বিশ্বের সমস্ত গণতান্ত্রিক দেশের দ্বারা, অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ কিংবা ইউএনের দ্বারা। এই ইরানের আম জনতা যারা বাঁচতে চাইছে, তাদের জন্য ইউএন দাঁড়িয়ে যাক, ইউএন থেকে পিস কিপিং ফোর্স পাঠানো হোক, ইউএন সেখানে স্বচ্ছ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাক। আমেরিকা কেন? ইউএন কেন নয়? ইউএন হলে তো কোনো একক দেশের কিংবা একক বৃত্তের
নিজের সমস্যা স্বার্থগুলো চরিতার্থ হবে না। আমেরিকা চাইছে এই পুরো খনিজ আমি একা নেব, পাকিস্তান চাইছে আমেরিকা যাক, তাহলে আমেরিকার সঙ্গে সলা পরামর্শ করে ভারতকে চাপে ফেলতে পারবো। আর চীন চাইছে আমি তলে তলে এমন কিছু নীতি করব যাতে ভারতের চাবাহার পোর্ট সেটা সমস্যায় পড়ে। আমেরিকাও চাবাহার নিয়ে রীতিমতো মাথা ঘামায়, তাই জন্য আমেরিকা চাইছে একবার তো যাই ইরানে, তারপর চাবাহারটাও ভারতের হাত থেকে ছিনিয়ে নিতে পারো। ভারত বলছে রোশো বাবা, কয়েক মিলিয়ন ডলার খরচা করেছি চাবাহারের জন্য, রেল লাইন বানাচ্ছি, এমনি এমনি নাকি, রোশো। যদি কিছু করতেই হয় তাহলে সেটা হবে রাষ্ট্রপুঞ্জের হাত ধরে, কোনো একক দাদাগিরিতে নয়। আঙ্কেল স্যাম কিংবা ডোনাল্ড বাবা কি বললেন তাতে নয়। ভারতের পরবর্তী চাল কি হবে জানাবো একটা ছোট্ট বিরতির পর। তার আগে শুধু মনে রাখবেন, মোদী সরকার কিন্তু এই মুহূর্তে একটা নতুন ভারতের জন্ম দিয়েছে। ভারতের পরবর্তী চাল কি হবে, এই মুহূর্তে আমাদের সরকার, আমাদের বিদেশ মন্ত্রক কি করছে তাই নিয়ে ফিরছি। যারা ইউটিউবে দেখছেন, অনেকে দেখছেন, কোথাও যাবেন না। 2 মিনিটের বিরতি, 2 মিনিটের পর ফিরে আসছি, পাক্কা 2 মিনিট পর ফিরে আসছি। স্টে উইথ আস, স্টে অন দ্য নেশনস বিগ স্টোরি। ভারতের পরবর্তী চাল কি হবে? মোদী সরকার কি তার পুরনো বন্ধুর পাশে দাঁড়াবে, নাকি নতুন কোনো শক্তির সাথে হাত মেলাবে? দিল্লির সাউথ ব্লকে এখন ঠিক কী কী আলোচনা চলছে? ভারতের প্রাক্তন কূটনীতিক নিরুপমা রাওয়ের মতে, কিংবা তাদের মতো বিশেষজ্ঞদের মতে, তাদের বক্তব্য ভারতকে এখন দড়ি টানাটানির খেলা খেলতে হবে, রোপ পোলে। কোনো এক পক্ষ নিলে চলবে না, আমাদের বর্তমান সরকারের সাথেও সম্পর্ক রাখতে হবে। আবার যদি সরকার বদলে যায় তবে সম্ভাব্য নতুন নেতৃত্বের সাথেও লাইন খোলা রাখতে হবে, ব্যাক চ্যানেল টক্স থাকতে হবে। চাবাহার আমাদের লাইফ লাইন, তাকে রক্ষা করতেই হবে। ভারত এখন সৌদি আরব আর রাশিয়ার সাথে তেল আমদানির পরিমাণ বাড়িয়ে বিকল্প পথ খুঁজছে। কিন্তু এই অস্থিরতার মাঝে চাবাহার কি আদৌ 2026-এর মধ্যে তার পূর্ণ ক্ষমতায় পৌঁছতে পারবে? এরই মধ্যে ইরানের নিউক্লিয়ার সাইটের খুব কাছে রহস্যময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কি ইসরায়েল আর আমেরিকা সরাসরি হামলা শুরু করলো? ইরান কি তবে ধ্বংসের মুখে? ইরানের সুপ্রিম লিডার মানে ডিক্টেটর আয়াতোল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি শত্রুদের হাঁটু গেড়ে বসিয়ে দেবেন। কিন্তু দেশের ভেতরেই যখন 25,000 মানুষ মারা যায় তখন লড়াইটা আর বাইরের থাকে না। তেহরানের রাজপথে এখন লাশের সারি। ইন্টারনেটের অভাবে পৃথিবী জানতেই পারছে না আসলে তেহরানে ইরানে কি ঘটছে। কিন্তু নাটক এখনো বাকি। এই প্রতিবাদের আড়ালে কি রাজতন্ত্রের ফেরার সম্ভাবনা রয়েছে? নির্বাসিত শাহের পুত্র রেজা পেহলভি কি ফিরে আসতে চাইছে ক্ষমতায়? রাস্তায় মানুষ কেন আজ পুরনো দিনের স্লোগান দিচ্ছে বলুন তো? ইরানের সাধারণ মানুষ এখন এতটাই অতিষ্ঠ যে তারা 1953-এর আগের রাজতন্ত্রকেও আজ হাতছানি দিচ্ছে। রেজা পেহলভি বলছেন তিনি ফিরতে চান, কিন্তু সেটা কি সম্ভব? আমেরিকা কি তাকেই দাবার ঘুঁটি করছে? একদিকে ইরানের ভেতর হিজাব বিরোধী আন্দোলন থেকে শুরু করে বেকারত্বের জ্বালা, সব মিলেমিশে এক খিচুড়ি পরিস্থিতি। সরকার একে বলছে বিজাতীয় ষড়যন্ত্র, আর মানুষ বলছে এটাই তাদের বাঁচার মৌলিক অধিকার। পরমাণু বোমা নাকি ছাইয়ের স্তূপ? সরকার বদলে গেলে ইরানের সেই বিতর্কিত নিউক্লিয়ার প্রোগ্রামের চাবিকাঠি কার হাতে যাবে? বিশ্ব কি এক নতুন পরমাণু যুদ্ধের দোরগোড়ায়? মার্কিন ইন্টেলিজেন্স বলছে ইরানের কাছে পরমাণু অস্ত্র তৈরির সব মশলা রয়েছে। গ্রাফিক্স, যদি দেশটি গৃহযুদ্ধের দিকে যায় তবে সেই শক্তির দখল নিতে সন্ত্রাসবাদীরাও ঝাঁপিয়ে পড়তে পারে। ভারতের জন্য এটা কিন্তু শুধু ভূরাজনৈতিক সমস্যা নয়, এটা সরাসরি আমাদের অর্থনীতি আর সুরক্ষার প্রশ্ন। পাকিস্তান আর চীন ওঁত পেতে বসে আছে কখন চাবাহার থেকে ভারত পিছু হলবে। কিন্তু ভারতের কূটনীতি এখন অনেক বেশি পরিণত। আমরা আমেরিকা আর ইরানের দ্বন্দ্বের মাঝেও নিজেদের স্বার্থ সিদ্ধি করতে জানি। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাচ্ছে। একটা ডিমের দাম থেকে শুরু হওয়া প্রতিবাদ আজ বিশ্ব রাজনীতির দাবার বোর্ডকে ওলটপালট করে দিয়েছে। ভারত কি পারবে তার মাস্টার স্ট্রোক চাবাহারকে রক্ষা করে এশিয়ার আসল পাওয়ার হাউস হয়ে উঠতে? নাকি আমেরিকা আর চীনের এই দড়ি টানাটানিতে আমাদের বছরের পর বছর করা পরিশ্রম আর হাজার হাজার কোটি টাকা চলে যাবে? ভারত পিছপা হবে না, কিন্তু পরিস্থিতি আজ অত্যন্ত জটিল। আচ্ছা, আপনারা কি মনে করেন?
এই পরিস্থিতি ভারতকে কি সরাসরি হস্তক্ষেপ করা উচিত? সরাসরি কি ইউএনের দ্বারস্থ হওয়া উচিত এবং বলা উচিত যে যদি ফোর্স পাঠাতেই হয় পিস কিপিং ফোর্স যাক, অন্য কোনো ফোর্স নয়, আমেরিকা কিংবা ইসরায়েলের দাদাগিরি নয়, ইউনাইটেড নেশনস এর সিদ্ধান্ত নেই? জানান আমাদের, যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, যারা ওটিটিতে দেখছেন, কমেন্ট করুন, রিয়্যাক্ট করুন, জানান আমাদের আপনাদের মতামত, নিশ্চয়ই আমরা তুলে ধরবো আগামী প্রতিবেদন। আর একটাই কথা বলবো, এটা নতুন ভারত, এটা রেজিলিয়েন্ট এবং পাওয়ারফুল ইন্ডিয়া। আর এই নতুন ভারতে কূটনীতি হোক আর রণনীতি, দুটোতেই কিন্তু ভারত মাইলের পর মাইল এগিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।